আপনাদের বাংলাদেশের সেনাপ্রধান তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগনে একটা ফোন করেছিলেন। ফোন করে উনি কিছু সাহায্য চেয়েছিলেন। পেন্টাগন থেকে খবর যায় প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট তারপরে ফোন করেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এগুলো শুক্রবার দিনই হচ্ছে। এখন বৈঠকে যে আলোচনা যেটা হয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বলেন যে বাংলাদেশের সেনা প্রধান আমাদের এতে সেনা দপ্তরে ফোন করেছিলেন, তিনি কিছু সাহায্য চেয়ে পাঠিয়েছেন। এখন আমাদের পক্ষে এত দূর থেকে এই সাহায্য পৌঁছানো একটু মুশকিল। সুতরাং আপনি একটা এমন কিছু ব্যবস্থা করুন যাতে তাদের কাছে ওই সাহায্য পৌঁছে যায়। এখন কি সাহায্য না সাহায্য আমি আপনাদের বলবো না, যাদের বুদ্ধি আছে তারা করে নেবেন, কিন্তু আমি নিজের মুখে কিছু বলবো না। তারপরে নরেন্দ্র মোদী সেখানে জিজ্ঞেস করেন যে সেখানে একটা সরকার রয়েছে, বৈধ হোক অবৈধ হোক সে সরকার তো রয়েছে। এখন এই সমস্ত সাহায্য আদান প্রদান এগুলো যেগুলো হয় সেগুলো তো সরকারি মাধ্যমে হয়, তাহলে আমরা সরকারকে এড়িয়ে সেটা বৈধ হোক অবৈধ হোক আমরা করবো কি করে? তখন ডোনাল্ড ট্রাম্প বলেন যে সেনা প্রধান এই সরকারের 2 পয়সা দাম দেয় না, উনি যা করেন উনি নিজে করবেন, ফলে আপনি নিশ্চিন্তে এই জিনিসগুলো সাহায্যটা পাঠাতে পারেন। তারপরে নরেন্দ্র মোদী ওই কথাবার্তা শেষে এবার উপস্থিত যারা ছিলেন তাদের সঙ্গে আলোচনা করেন, যে সাহায্যের ডিটেলস নিয়ে আলোচনা করেন। অমিত শাহকে জিজ্ঞেস করেন যে আমাদের বর্ডার সিচুয়েশন কি আছে। অমিত শাহ পরিষ্কার বলে দেন বর্ডার আমাদের পুরো সিল রয়েছে। রাজনাথ সিং জানিয়ে দেন যে আমাদের শরীরের সমস্ত মোতায়েন রয়েছে, যেখানে যা করার আমরা করে রেখে দিয়েছি, সমস্ত কোর ডিভিশন গুলোকে অ্যালার্ট করা রয়েছে, সুতরাং সেদিকে কোনো সমস্যা নেই। তাহলে ব্যাপারটা তাহলে এবার সাহায্যটা পাঠান। এখন কিভাবে সাহায্য পাঠাবে, কি সাহায্য পাঠাবে সে ব্যাপারে কিন্তু আমি কোনো মন্তব্য করবো না। শুধু এটুকু বলতে পারি কয়েক বিলিয়ন ডলারের একটা সাহায্য ভারতবর্ষ খুব শীঘ্রই বাংলাদেশে পাঠাচ্ছে। খুব শীঘ্রই বলতে এই মানে মঙ্গলবারের মধ্যেই হয়তো পৌঁছে যাবে, কিভাবে পৌঁছাবে সেটা আমি জানি না। এবং তার আগে এই মিটিং যখন হচ্ছে শুক্রবার দিন, তারপরে সব কথা ফোনে না বলে একটা মুখোমুখি কথা বলার জন্য একটা টিম তৈরি করা হয়। সেই টিম মুখোমুখি কথা বলার জন্য যেখানে যেখানে রওনা দেওয়া সেখানে রওনা হয়ে যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে তাদের সরাসরি কথাবার্তা হয় যে কি কি সাহায্যের প্রয়োজন আছে, কোন ধরনের সাহায্যের প্রয়োজন আছে, তার একটা টোটাল লিস্ট নেওয়া হয় আর বলা হয় একটা রিকোয়েস্ট লেটার পাঠানোর জন্য। 2 ঘন্টার মধ্যে সেই রিকোয়েস্ট লেটার কিন্তু সেনাবাহিনীর দপ্তর থেকে আমাদের প্রতিরক্ষা মন্ত্রকে এসে পৌঁছে গেছে। ফলে সাহায্য পাঠানোর ব্যাপারে কোন রকম আর বাধা রইল না। এখন এই সাহায্য পাঠানোর পর সেনাবাহিনীর তরফ থেকে কি করা হয় আমাদের এবার দেখার প্রয়োজন আছে। কিন্তু সেনাবাহিনী যে টোটালি অ্যাক্টিভ হয়ে গেছে সেটা কিন্তু আস্তে আস্তে বোঝা যাচ্ছে।
গত দুদিন ধরে বেশ কয়েকটা সমন্বয় ধরা পড়েছে, বেশ কয়েকটা। আরো মানে প্রচুর ধরপাকড় হচ্ছে, প্রচুর সেনা নামানো হয়েছে, এবং ধীরে ধীরে সেনাবাহিনী আস্তে আস্তে টেক ওভার করছে, যেটা বোঝা যাচ্ছে খুব ধীরে ধীরে টেক ওভার করছে। এমন ভাবে করা হচ্ছে যাতে লোকে ভয় না পায়। খুব ক্লেভারলি খেলছেন আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, খুব ক্লেভারলি খেলছেন, ঠান্ডা মাথায় ক্লেভারলি খেলছেন। আর যারা বেশি লাফালাফি করছিল না, হাসনাত, সার্জিস, সব খুব বয়ানবাজি করছিল গত দুদিন ধরে, সেই বয়ানবাজি কিন্তু থেমে গেছে, উল্টো সুর গাইছে। এমন করতে দেওয়া হয়েছে, এখন উল্টো সুর গাইছে না। সেনার সঙ্গে আমাদের কোনো সংঘাত নেই, তাদের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। দুদিন আগে যে সমস্ত কথাবার্তা এরা দুজনে লিখেছিল, তাতে মনে হচ্ছে সেনাবাহিনী দপ্তরে ঢুকে এরা সেনাবাহিনী একবার সব খতম করে দিয়ে সেনা দপ্তরই দখল করে নেবে বঙ্গভবনের মতো। তো যাই হোক, খুব টাইট সিচুয়েশন। এই টাইট সিচুয়েশনে যখন তখন যা খুশি হতে পারে। আর একটা কথা, এটা বলে শেষ করবো, 25 তারিখ খুব সম্ভবত চীন রওনা হচ্ছেন আপনাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি যাচ্ছেন হয়তো 26 তারিখে তার অনুপস্থিতিতে বড় ধরনের একটা কিছু বাংলাদেশের বুকে ঘটতে পারে। ঘটবেই এই কথা কিন্তু আমি বলবো না, কিন্তু আমাদের কাছে যা খবর আছে, যদি সব ঠিকঠাক চলে, সাহায্য যদি সময় মতো পৌঁছে যায়, যদি সব ঠিকঠাক থাকে, তাহলে পরে কিন্তু একটা বড় ধরনের একটা ঘটনা কিন্তু বাংলাদেশের বুকে ঘটবে। আপনারা সবাই সতর্ক থাকুন, আপনাদের ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই। যারা যারা এই বদমাইশি করেছে সব ছবি ক্যামেরা বন্দি করা আছে, বেছে 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 তাদেরকে তুলে দেওয়া হবে একদিন। তারপরে দেখবেন হঠাৎ করে মানে সব খালি হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের সেনাবাহিনীকে ঘিরে কত ভয়ঙ্কর নানানমুখী ষড়যন্ত্র চলছে তার একটি প্রমাণ অন্তত আমরা পেলাম। নানানমুখী ষড়যন্ত্র, দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে ধ্বংস করে যে বিভৎস একটি রাষ্ট্র গঠনের পরিকল্পনা গায়েবের নির্দেশে বাস্তবায়িত হওয়ার সব ধরনের ছক তারা আঁকার চেষ্টা করছিল, এখনো চলছে, কিছুটা হলেও মানুষের সামনে পরিষ্কার হয়েছে। আপনারা নিশ্চয় বুঝতে পারছেন, সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ বক্তব্যের বিরোধিতা করে সেনা প্রধান নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটি নিয়ে এখন তুমুল হইচই হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীকে বিতর্কিত করে, সেনা প্রধানকে বিতর্কিত করে গত 2 দিন আগে যে বক্তব্যগুলো দিয়েছেন সার্জিস আলম তার বিরোধিতা করেছে, এবং তার মধ্য দিয়ে এখন প্রশ্ন উঠতে পারে যে সত্য তাহলে কে বলছেন? যারা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চান তারাই প্রশ্নটি তুলবেন, খুব স্বাভাবিক। কার কথা আমরা বিশ্বাস করব? এখন সেই বিশ্বাসের জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টিরই আর এক নেতা আব্দুল হান্নান মাসুদ তিনিও তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, ভাইরে কি শুরু করেছেন আপনারা, কার কথা আমরা বিশ্বাস করব? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা হান্নান মাসুদ তুলেছেন, এমন স্পর্শকাতর বিষয়গুলো কি পাবলিক না করলেই হতো না? দুজনের উদ্দেশ্যে বলেছেন। এবং এর মধ্য দিয়ে যে জিনিস পরিষ্কার হচ্ছে, একটা তো পরিষ্কার হয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র চলছে, কিভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে গণমানুষকে খেপিয়ে তোলার একটি চেষ্টা করা হচ্ছে, সেটি পরিষ্কার হয়েছে। আরেকটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির মধ্যে যে চেইন অফ কমান্ড নেই, জাতীয় নাগরিক পার্টি যে একেবারে লক্ষ্যহীন আদর্শহীন অবস্থায় চলছে, এটি তার প্রমাণ। এক এক নেতা এক এক ধরনের মন্তব্য করছেন, বক্তব্য দিচ্ছেন, দলীয় ফোরামে কোনো ধরনের নীতি নির্ধারণের সিদ্ধান্ত তারা কেউ মানছে না। এটি কখন হয়? যখন কোনো লক্ষ্য না থাকে, নির্দিষ্ট কোনো আদর্শ না থাকে। আরেকটা হচ্ছে যখন বিশেষ কোনো অসৎ উদ্দেশ্যে কোনো প্রতিষ্ঠান চলতে চায়, তখন এই ধরনের হসপল অবস্থা তৈরি হয়। শুধু নাগরিক পার্টি নয়,
এর সাথে আমাদের সামনে আরো অনেকের চরিত্র কিছুটা হলেও প্রকাশ পেয়েছে। বিএনপি যে চরম দ্বিধাদ্বন্দ্ব ভরপুর একটি দল, সেটি আবারও প্রকাশ পেয়েছে। পাশাপাশি এবি পার্টির মতো দলগুলো সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে কেন খেপিয়ে তুলছে, সেই প্রশ্ন মানুষের মাঝে এসেছে। হাসনাত আব্দুল্লাহ, সাজিদ আলম, হান্নান মাসুদ, তাদের বক্তব্যগুলো আপনারা শুনেছেন, ফেসবুক স্ট্যাটাসে কি লেখালেখি হয়েছে আপনারা শুনছেন। সেই জায়গা থেকে আমরা যদি আরেকটু সামনে এগোই, গায়েবী নির্দেশে সেনা প্রধানের যে বক্তব্য ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ উপস্থাপনের চেষ্টা করেছেন, সেটিকে কেন্দ্র করে কথিত তৌহিদি জনতাকে ক্ষুব্ধ করে তোলার এক ধরনের প্রচেষ্টা চালানো হলো আটলান্টিকের ওপাশ থেকে। গায়েবী নির্দেশ এলো, বাইতুল মোকাররমে জমায়েত হওয়ার নির্দেশ দেওয়া হলো, আহ্বান জানানো হলো, এবং তারা সেনাবাহিনীর সম্পর্কে এই তৌহিদি জনতাকে উস্কে দিয়ে বলার চেষ্টা করলো যে আপনারা সিদ্ধান্ত নিন সেনাবাহিনী থাকবে কিনা। এই ধরনের মন্তব্য তো এলো। আর একজন গায়েবী নির্দেশে বললেন সেনা প্রধানের নির্দেশে দেশ পরিচালিত হবে নাকি বিপ্লবীদের কথায় দেশ পরিচালিত হবে। এই যে উস্কানিমূলক বক্তব্য কি ভয়ঙ্কর এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করেছে বাংলাদেশে গত কয়েকদিনে। বিএনপির কথা, আসলে বিএনপির বিষয়ে অনেকেই যারা বিএনপিকে সমর্থন করেন তারাই ক্ষুব্ধ। বিএনপি আসলে কোন লাইনে হাঁটতে চায়? যে বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, এমনটি তারা সরাসরি বলে এসেছে এবং বলেছে যে তারা বিচার চায় যারা অপরাধী, কিন্তু সবাই মিলে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতে এমন কথা তারা বলে আসছিল। এদিক থেকে তাদের মধ্যে একটা উদারতার পরিচয় পাওয়া যাচ্ছিল। এই বিএনপিকে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চেয়েছিল, সেটি তো নিন্দা তো আমরা সবাই জানিয়েছি, যাই হোক বিএনপির অবস্থানকে আমরা স্বাগত জানিয়েছিলাম। সেই বিএনপি আবার মোটামুটি ইউটার্ন নিয়ে এই যে জাতীয় নাগরিক পার্টি বুঝি হোক না বুঝি হোক নানান ধরনের মন্তব্য করছিল, সেদিকে তারা গা ভাসানোর চেষ্টা করলো। জাতীয় নাগরিক কমিটি হুঙ্কার ছাড়লো, প্রধান উপদেষ্টা যখন বলল ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সামনে যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের এই মুহূর্তে কোনো ধরনের পরিকল্পনা নেই, যখন হুঙ্কার দিয়ে উঠলো জাতীয় নাগরিক কমিটির নেতারা বা সাবেক সমন্বয়করা, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মিছিল চলতে থাকলো, তখন বিএনপি মনে করলো বাপরে বাপ, আমার তো এদের ভাষাতেই কথা বলতে হবে। তখন তারা বললো যে ফ্যাসিবাদের পুনর্বাসন করা যাবে। এবং এটি কখন বললো? যখন হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসটি তার পরপরই এলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্যের পরপরই যখন পাবলিক করা হলো। মানে সবসময় যেদিকে শক্তি যাচ্ছে সেদিকে বিএনপি হাওয়া দেওয়ার চেষ্টা করছে। কেন এই অবস্থা? বিএনপি তো নিঃসন্দেহে এই মুহূর্তে জনপ্রিয় দল, তারা কেন তাদের সক্রিয় অবস্থানে থাকতে পারছে না? এবং অনেকে যে বলেন যে বিএনপি সবসময় অন্যের কাঁধে উঠে চলার চেষ্টা করে, রাজনীতি করার চেষ্টা করে, কখনো জামাতের কাঁধে, কখনো অন্যের সাথে মিত্রতা করে, কখনো জামাতকে বাদ দিয়ে, কখনো অন্যের আন্দোলনকে পুঁজি করে। আমরা এইগুলোকে গুরুত্ব দিতে চাই না, কিন্তু বিএনপি যে রাজনীতি শুরু করেছে এটি বাস্তবতা, এটি এখন অবশ্যই বিবেচনা নেওয়ার মতন। কখনো তারা জাতীয় নাগরিক পার্টিকে গুরুত্ব দিচ্ছে, কখনো দিচ্ছে না, কখনো বলছে যে কোনো পার্টি না, এরা সরকারি দল, আবার সেই সরকারি দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের সিনিয়র নেতারা গিয়ে উপস্থিত থাকেন। এবং নির্বাচন ইস্যুতে কখনো নরম খেলা খেলছে, কখনো গরম খেলা খেলছে, কখনো হুঙ্কার ছাড়ছে, কখনো বলছে না আমরা ছোটখাটো সমস্যার মধ্যে দিয়ে যত দ্রুত সম্ভব নির্বাচন চাই, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য। কখনো বলছে এই সরকারের নিরপেক্ষ নয়, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে এই বক্তব্য আশা করছি না, আবার কখনো